পাখি প্লিজ স্টপ, আগে আমার কথা শোনো। ঘরে ঢোকার আগ মুহূর্তে বলে ওঠে শান। পাখি পিছন ঘুরে শানের কাঁধের উপর 2 হাত রেখে হেসে হেসে বলে, আজ আগে আমার কথা শুনবেন। বলেই আবারও ঘরের ভিতর টানতে থাকে। শান বুঝতে পারছে না কি বলে শুরু করা উচিত। অনুভূতিগুলো বড্ড ভোঁতা হয়ে গেল এই মুহূর্তে। স্তম্ভের ন্যায় ঠাই দাঁড়িয়ে থাকে। হাতে টান পড়ায় পাখি পিছন ঘুরে তাকিয়ে বলে, আসেন না। পাখি, লালমনির হাট যেতে হবে, রাইট নাও। চোখ বন্ধ করে কথাটা বলে পুনরায় চোখ খুলে তাকায় শান। খুশির এই মুহূর্তে কথাটা স্পষ্ট শোনালো না পাখির কাছে। ভ্রু কুঁচকে জানতে চায়, বুঝিনি। শান ওই মুহূর্তে আর কিছু না বলে পাখির হাত টেনে নিয়ে নিচে চলে যায়। সদর দরজা খুলে বাইরে বের হতেই পাখি বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা এত রাতে? আর আমি তো রেডিও হইনি। শানের কোনো প্রতিক্রিয়া নেই। সে পাখিকে বের করে এনে গাড়ির দরজা খুলে দেয়। হা হয়ে চেয়ে দেখে পাখি। ভেতরে বসো। পাখি মুখটা থমথমে করে জবাব দেয়, কোথায় যাচ্ছি সেটা তো বলবেন। শান পাখির দিকে চেয়ে থাকে অসহায় ভাবে। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয়, কোনো জবাব দিতে পারে না। গাড়ি চলছে আপন গতিতে, কেউ কোনো কথা বলছে না। পাখি বারবার ফিরে তাকাচ্ছে শানের দিকে, কিন্তু কোনো ইশারা কিংবা সাড়া কোনোটাই পাচ্ছে না। মনে মনে কত প্ল্যান করে রাখলাম, সবটাই ভেস্তে গেল। এই সার্জন যে কই নেয় আমায় সেটাই দেখার পালা। হ্যাঁ, সারপ্রাইজ দিতে চেয়েছিল তো। আনমনে ভেবে পাখি মৃদু স্বরে চিৎকার করে বলে, ও, আপনার সারপ্রাইজটা দেবেন তাই তো? পাখির কথাই তড়িৎ গতিতে ব্রেক কষে শান। হঠাৎ মনে হয় সারপ্রাইজের কথা। সারপ্রাইজ তো হবেই পাখি, তবে যা জিতে দিয়েছিলাম তার সম্পূর্ণ বিপরীত। খুশির বদলে অনন্তকাল চোখের পানি উপহার দিতে চলেছে আজ আমি পারলাম না শেষ রক্ষা করতে। শানের ভাবনার মাঝেই পাখি বলে ওঠে, কি হলো, গাড়ি থামালেন যে? আর কি এত ভাবছেন? শান চোখের ইশারায় কিছু না বলে আবার ড্রাইভ শুরু করে। সেই গত 2 মাস ধরে সারপ্রাইজের কথা বলছেন, কালকেও বলেছেন। নিশ্চয়ই দুপুরের সময় সুযোগ হয়নি, তাই রাতে দিতে চাচ্ছেন। অবশ্য আপনার জন্যও একটা গ্রেট সারপ্রাইজ ওয়েট করছে মিস্টার সার্জন। বলেই ফিক করে হেসে দেয় পাখি। শানের সেদিকে কোনো খেয়াল নেই, আপন মনে গাড়ি চালিয়েই যাচ্ছে। আরে, আপনি তো তিস্তা পার করলেন। ব্যারেজ পার করে এদিক সেদিক তাকিয়ে বলে পাখি। রাতের শহর, ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালিয়ে যে এত তাড়াতাড়ি তিস্তা পার হলো বুঝতেই পারেনি শান। আমরা আমাদের বাড়ি যাচ্ছি। পাখির কথায় এবারও কোনো প্রতিক্রিয়া নেই শানের। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ায় পাখিদের বাড়ির গেটের। শেষের সমাগমে শুই ফেলবার মতো জায়গা নেই। ঘাবড়ে যায় পাখি। চারিদিকে চেয়ে ঠাউর করতে পারে এটা তাদেরই বাড়ি। শুকনো ঢোক গিলে আস্তে করে দরজা খুলে বাহিরে দাঁড়ায়। বুঝতে পারে না এত রাতে বাড়িতে কি হয়েছে। বুকটা ধকধক করছে তার। অজানা ভয়ে পা অবশ হয়ে আসছে। ভাবির কিছু হলে না তো? ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে পাখির। শান ততক্ষণে গাড়ি থেকে নেমে পাখির পাশে এসে দাঁড়ায়। শানের উপস্থিতি টের পেয়ে পাখি অসহায় মলিন মুখে সেদিকে চায়। শান তড়িৎ গতিতে দৃষ্টি সরিয়ে নেয়। পাখিকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে পাখিকে ধরে ভিতর গেট পর্যন্ত নিয়ে যায়। আশেপাশের সবাই করুণ চোখে দেখছে পাখিকে। চেনা অচেনা লোকের ভিড়ে কিছুই বুঝতে পারছে না পাখি। শান ভিড় ঠেলে ভিতরে নিয়ে যায় পাখিকে। সন্ধ্যের পরপরই শেষ গোসল করানো হয় শফিক সাহেবকে। সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া শফিক সাহেবকে। সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে রেখে দেওয়া আঙ্গিনার মাঝে একমাত্র মেয়ের অপেক্ষায়। পাখি এদিক সেদিক তাকিয়ে বাড়ির সবাইকে খোঁজে, পায় না। ফয়েজকে দেখতে পায় কারোর সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলতে। ভাইয়া এখানে? আনমনে ভাবতেই শানের নজর অনুসরণ করে হাতের বাম দিকে তাকায় পাখি। মুহূর্তেই শীতল পাথরে পরিণত হয় পাখির সারা শরীর। নিথর হয়ে আসছে ধীরে ধীরে। নিজের শরীরের ভারটা বড্ড বেশি ভারী লাগছে।
কয়েকটা শুকনো ঢোক গিলে সেদিকে এগিয়ে যায় পাখি। ততক্ষণে পাখির আসার কথা শুনে বাহিরে বেরিয়ে আসে বাড়ির সবাই মুখে আঁচল চেপে কেঁদে চলেছে। এই দৃশ্য সত্যিই পৃথিবীর অন্যতম করুণ দৃশ্যের মধ্যে একটি। ছোট বড় সবার চোখেই আজ ব্যথার জল, সাথে কিছু প্রতিক্রিয়ার অপেক্ষা। শান ও পাখির পিছনে পিছনে ধীর পায়ে এগিয়ে যায়। সবাই ছেয়ে গেছে বাড়ির প্রত্যেকটা ইট বালির স্তর। পাখি প্রশ্নবান চোখে চেয়ে থাকে খাটিয়ায় শুয়ে রাখা কাফনে মোড়ানো দেহটার দিকে। শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে খাটিয়ার হাতল ধরে বসে পড়ে। পাশ থেকে কেউ একজন বলে, মুখের কাপড়টা সরিয়ে দাও, কেউ মুখটা দেখতে দাও। বলেই কেঁদে ফেলে লোকটা। পাখি সেদিকে একবার অসহায় ভঙ্গিতে চেয়ে পাশে দাঁড়ানো শানকে দেখে। কেউ এসে মুখটা আলগা করে দিতেই বাবার কপালটা নজরে পড়ে পাখির। বুকের হার্টবিট যেন হাতুড়ির ন্যায় শব্দ করছে। পুরো মুখটা খুলে দিতেই মাথার উপর থেকে ছ্যাত করে দুটো কাক কা কা করে উড়ে যায়। মুখটা এক নজর দেখে সিটকে সরে আসে পাখি। শরীরে বিদ্যুৎ খেলে যায় হাই ভোল্টেজের। শান এসে এক হাতে জড়িয়ে নেয় পাখিকে। নজরের ভুল ভেবে পাখি আবারও মুখটার দিকে তাকায়। না, এবার আর কোনো ভুল হয় না। চোখ বড় বড় করে সেদিকে চেয়ে দেখে। বাবা, বাবা! চিল্লিয়ে ডুকরে ওঠে পাখি। পুরো বাড়ি যেন আবার মৃত্যুপুরীর বাড়িতে পরিণত হয়। কান্নার রোল পড়ে যায় আবার। আকাশ বাতাস চারিদিকে, সমস্ত প্রকৃতিও যেন পাখির কষ্টের কাছে হার মেনে চোখের জল ফেলছে। পাখির আর্তনাদে বাতাস ভারী হয়ে আসছে। দমবন্ধকর বিদঘুটে একটা সময় তৈরি হলো। ও বাবা, বাবা! আমায় ছেড়ে কি করে চলে গেলে বাবা? তোমার একমাত্র আদরের মেয়েকে ছেড়ে চলে গেলে বাবা? বোনের এমন অবস্থা দেখে সোহান দৌড়ে এসে বোনকে বুকে জড়িয়ে নেয়। এভাবে কাঁদিস না রে, কাঁদিস না, আমি আছি তো। বলেই সান্ত্বনা দেয় সোহান। ভাইয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। আর শক্ত করে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলে, ভাইয়া রে বাবা, বাবা! আমাদের এতিম করে চলে গেল রে ভাইয়া। রাশিদা বেগম সিঁড়িতে পিঠ ঠেকিয়ে নিষ্পলক চেয়ে আছে এতদিনের সঙ্গীর দিকে। দীর্ঘ ৩৫ বছরের পথ চলা তাদের। মৃত্যুই যেন দুজনকে আলাদা করতে সক্ষম হলো। মুখ দিয়ে কোনো শব্দ বেরুচ্ছে না তার। পাখির এই হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার নেই। ওপরে পাখির রুমে চলে যায়। বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে শান। ওপর থেকেও পাখির গগন বিদারী আর্তনাদ শানের কানে পৌঁছতে সক্ষম। বুকটা যেন ফালা ফালা হয়ে যাচ্ছে শানের। সরি পাখিজান, আমি পারলাম না তোমায় আসল সারপ্রাইজটা দিতে। মুহূর্তের মাঝে আমার অগোছালো সবটা এলোমেলো হয়ে গেল। আমি পারিনি তোমার বাবাকে বাঁচাতে। ফেল ডাক্তার আমি, নিষ্কর্ম একজন। বলেই কেঁদে চলেছে শান। পাখি কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায়। বারবার সেন্স ফিরছে, আবার কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলছে। শান ওর অবস্থা বুঝে ঘরে এনে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত বাজে ২টা। লাশ আর বেশিক্ষণ রাখা যাবে না, তাই সবাই তড়িঘড়ি করে লাশের দাফনের ব্যবস্থার কাজে লেগে পড়ে। আর পাখিও ঘুমন্ত, তাই যা করার এখনই করতে হবে, কারণ পাখি কিছুতেই শোকটা সহ্য করতে পারছে না। সত্যিই কি একটা মেয়ের পিতৃবিয়োগের শোক সহ্য করবার মতন ক্ষমতা আছে? শোকের মাত্রাটা পাখির কাছে ঘুমের ইনজেকশনটাও কাজে দিল না। বাবা বলে চিল্লিয়ে উঠে বসে পাখি। নিচ থেকে পাখির চিৎকারে অবাক হয়ে যায় শান। দৌড়ে চলে আসে উপরে, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। বাবা, বাবা কই আমার? অনুভূতিহীন চোখে শুকনো মুখে বলে পাখি। শান পাখির মাথায় হাত বুলিয়ে বলে, আছে, বাবা আছে তো। কথা ছড়িয়ে আসে শানের। বুঝতে পারে এভাবে মেয়ের অগোচরে বাবাকে দাফন করা উচিত হবে না, তাই ধীর পায়ে পাখিকে সাবধানে উপর থেকে নিচে নামিয়ে আনে। একটু পর লাশ কাঁধে নিয়ে সবাই রওনা হয় দাফনের উদ্দেশ্যে। পাখির ধৈর্যের বাঁধ আর মানছে না কোনো কিছুতেই। শানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ছুটে যায় ৪ জনের কাঁধে রাখা খাটিয়ার হাতল ধরতে। কান্নায় ভেঙে পড়ে চারপাশ। কই নিয়ে যাস ভাইয়া? বাবাকে ছেড়ে কি করে থাকবো আমি? পাখির মুখ থেকে উচ্চারিত এক একটা কথা যেন উপস্থিত সকলের বুক ফালাফালা করার ক্ষমতা রাখছে।
চোখের পানি সংবরণ করে সোহান পিছনে না তাকিয়েই বাকিদের সামনে এগিয়ে যেতে নির্দেশ দেয়। শান কোনো মতে পাখিকে সামলে নিয়ে ভিতরে চলে যায়। চোখের পানি মুছে মাকে বলে, মা, ওকে দেখে রেখো, আমি আসছি। বলেই দাফনের জন্য চলে যায়। খাতিয়া দৃষ্টির অগোচরে চলে যায়। পিছন পিছন শানও। এতক্ষণে পাখি একটু শান্ত হয়। শান্ত হয়ে ভাঙা ভাঙা গলায় সবার কাছে জানতে চায়, বাবার কি হয়েছিল? আমাকে একটি বারও ডাকার প্রয়োজন মনে করলো না কেউ? সবাই সবার দিকে মুখ চাওয়াচাবি করছে, কিন্তু কিছু বলছে না। পাখি কিছুটা ধমকের স্বরে বলে, কেউ বলবা কিছু কি হয়েছিল? আজকে ভোরবেলা বাবা ফজরের নামাজ পড়ে এসে বেশ ফুরফুরে মেজাজে কুরআন শরীফ পড়েছে। এরপর মা নাস্তা রেডি করে বাবাকে ডেকে আনে। নাস্তা সেরে পেপার পড়তে পড়তে ঝিমিয়ে পড়ে ওখানেই। মা একটু পর গিয়ে ডাকতে গেলে দেখে বাবার শরীর ঘামে ভিজে একাকার। বুকের বাম পাশের ডান হাতটা চেপে আছোয়া হয়ে বসে বসে চোখের পানি ফেলছে। মা দৌড়ে গিয়ে ধরে নেয় বাবাকে। বাবা কোনো সাড়া দেয়নি, তবে শ্বাস চলছিল। চোখ খুলে মাকে সহ আমাদের সবাইকে এক নজর দেখে বলে, আমার অবস্থা ভালো না, শানের সাথে কথা বলবো একটু। তোমার ভাইয়া ফোন বের করে শানের নম্বরে ডায়াল করে, কিন্তু শান কল রিসিভই করে না। 10 বার কল করে, তোমার ভাই কলটা রিসিভই হয় না। এদিকে বাবার অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। পরে আমরা বাধ্য হয়ে রংপুর উদ্দেশ্যে বের হলে তখন শানের কল পাই, আর তিনি মেডিকেলে নিতে বলেন। পাখির ভাবি দম নিয়ে নিয়ে কথাগুলো বলে থেমে গেলেন। এরপর বাইপাস সহ সমস্ত কথা বলে পাখিকে। পাখির কান্নায় বেগ পড়ে গেছে আবারও। ঘোর অন্ধকার চারিদিকে। শেষ রাতের সময় শুরু হয়েছে। আত্মীয় স্বজনে বাড়িঘর ভরে গেছে। সবাই পাখিকে কিছু না কিছু অশ্রুশূন্য অবস্থায় বাক্রুদ্ধ হয়ে বসে পথের দিকে চেয়ে আছে। বারান্দার অপর প্রান্তে বাবার একটি ফতুয়া জড়িয়ে নীরবে অশ্রু ফেলছে পাখি। সবে মাত্র বাড়ির ছেলেরা দাফন কাজ শেষ করে বাড়ি ফিরছে। ভিড়ের মাঝে কোথাও নিজের স্বামীকে দেখতে না পেয়ে এবার রাশিদা বেগমের আত্মা হু হু করে ডেকে ওঠে। দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে বলে, কোথায় রেখে এলি তোর বাবাকে? কোথায় রাখলি? তোর বাবা আমাকে ছেড়ে একটা রাতও কাটায়নি রে সোহান, আজ কি করে থাকবে? বলতে বলতে কান্নায় লুটিয়ে পড়ে উঠোনের মাঝে। শান এগিয়ে এসে ধরে নেয় শাশুড়ি মাকে, সামলে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে তাকে। পাখি নিষ্পলক চেয়ে আছে শানের দিকে। শান সেদিকে চেয়ে বুঝতে পারে পাখির আর কোনো কিছুই বুঝে ওঠার বাকি নেই। এলোমেলো পায়ে পাখির দিকে এগিয়ে যায়। শান কাছাকাছি আসতেই পাখি উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় নিজের রুমে। শানও চলে যায় একটু পর। আমি জানি পাখি, তোমার চোখের ভাষা বোঝার মতন মন আমার রয়েছে। আমি জানি এবারই হয়তো সেই মুহূর্তের মুখোমুখি হতে হবে যেটা থেকে আমি পালিয়ে বেড়াতে চাচ্ছি। ভাবতে ভাবতেই শান একদম দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা হালকা ভেড়ানো। শান দরজাটা ঠেলে ভিতরে যেতেই পাখির কথাই থমকে যায়। এত দামি ডাক্তার হয়েও পারলেন না নিজের শ্বশুরকে বাঁচাতে? শানের পা যেন চলছে না আর। পুরো দুনিয়া ঘুরছে তার কাছে। জীবনের চরম বাস্তবতার মুখোমুখি আজ শান অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো সে। আমার বাবাটি চলে গেল সার্জেন্ট সাহেব, আপনারই চোখের সামনে। আপনি কিচ্ছু করতে পারলেন না। বলেই আবার কেঁদে ওঠে পাখি। শান এলোমেলো পায়ে পাখির সামনে এসে দাঁড়ায়। পাখি শানের কোমর আঁকড়ে জোরে হাউমাউ করে কেঁদে ওঠে। সার্জেন্ট সাহেব, আপনি আমার বাবাকে বাঁচাতেই পারলেন না? চলে গেল তো আমায় ইতিম করে। শান পাখির পাশে বসে চোখের পানি মুছে দিয়ে শান্ত করার চেষ্টা করে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। শান পাখির মাথাটা বুকের কাছে চেপে ধরে আস্তে আস্তে বলে, সরি জান, পারলাম না তোমার বাবাকে বাঁচাতে। সে ক্ষমতা আমার হাতে ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমি আপ্রাণ চেষ্টা করেছি। জানো, আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। বিশ্বাস করো। শানের পাগলের মতো আচরণ দেখে পাখি ঘাবড়ে গিয়ে মাথা তুলে বলে, আমি বিশ্বাস করছি তো আপনাকে সার্জেন্ট সাহেব। আমি জানি আপনি কতটা ভালোবাসেন আমার পরিবারকে। আমি এটাও জানি মৃত্যুর ওপর আমাদের কারোর হাত নেই, কিন্তু মনকে বোঝাতে পারছি না। শান শান্ত হয়ে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবতে থাকে। যাক, ভুল বোঝনি আমায়।
একটু পর ফজরের আজান দেয়। নির্ঘুম একটি রাত কেটে যায় অনায়াসে। সময় হলে সবাই সবার মতো নামাজে দাঁড়িয়ে পড়ে। ছেলেরা চলে যায় মসজিদে। নামাজ শেষে মোনাজাতে বাবার কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে পাখি। এই কান্না শুধু স্রষ্টা আর সৃষ্টির মাঝে মেলবন্ধন তৈরি করে। এই কান্না পার্থিব জগতে বেঁচে থাকা সন্তানদের পবিত্র কান্না। এই কান্নার দোয়ার বেগ তীরের থেকেও দ্রুত ছুটে চলে। স্বামীহা ঘরের মেঝেতে পায়চারি করছে। কয়েকজন লয়ালের সাথে কথাও বলেছে, কোনো কাজ হয়নি। কেউই নীরার কেসটা নিতে চাইছে না। রংপুর দিনাজপুরের বড় বড় রাজনৈতিক নেতা কর্মীদের সাথেও কথা বলেছে স্বামীহা, কিন্তু কোনো লাভ হয়নি। সবার এক কথা, ও মাদকের ব্যবসার সাথে জড়িত আর সমস্ত প্রমাণাদি সমেত অ্যারেস্টেড, তাই কোনো সহযোগিতা করার এদিকে বোনের সেদিনের কান্নাজড়িত আর্তনাদ মগজে কিচকিচ করছে স্বামীহার। দুদিন আগের থানার ঘটনা। আপা, আমি নীরা বলছি রে। বলেই কান্নায় ভেঙে পড়ে নীরা। স্বামীহা হকচকিয়ে প্রশ্ন করে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? নীরা অনবরত কেঁদেই চলেছে। আপা, আমি অ্যারেস্টেড আপা। শান মামলা করেছে 3 মাস আগে। বলিস কি এসব? হ্যাঁ আপা, কাল রেস্টুরেন্টে শানকে আমি ডাকি কিছু কথা বলার জন্যে, কিন্তু শান উল্টা চাল চেলে আমার মুখ থেকে সমস্ত কথা জেনে নেয়, আর তা আবার নিজের ফোনে রেকর্ড করে। সেখানে পিছনের টেবিলে পাখির বাবা আর ফুপা ছিলেন। তারা আমাদের সব কথা শুনে ফেলে। শান ওনাদের সামনেও আমার সাথে ভালোভাবে কথা বলেছে, কিন্তু সে সব কিছুই যে ওর নাটক ছিল বুঝতে পারিনি আমি। এরপর তাতে দাঁত চিপে নীরা আবার বলে, একটি বার যদি বুঝতে পারতাম সব ওর নাটক ছিল, এক রাতের ব্যবধানে ওকে ধ্বংস করে দিতাম আমি। কিন্তু আপা, আমি আর কিচ্ছু করতে পারছি না। বলতেই কেঁদে ওঠে নীরা। রাগের চোখের পানি ছেড়ে দেয় স্বামীহা। আপা, আমাদের গোপন ব্যবসার সমস্ত খুঁটিনাটি জেনে নেয় শান। এরপর থানায় প্রমাণ রাখে। কি করবো আপা, বুঝতে পারছি না। তুই একটা ব্যবস্থা কর, নইলে আমার ক্যারিয়ারের সাথে সাথে জীবনটাও জেলে পচবে। নীরার কথায় স্বামীহার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে, কিভাবে বোনকে বের করবে কিছুই খেলছে না মাথায়। হঠাৎ স্বামীহার মাথায় কুবুদ্ধি খেলে যায়। সকাল সকাল রেডি হয়ে টিনাকে ডাকে পাখিদের বাড়ি যাবে বলে। টিনাও যাওয়ার জন্য রেডি ছিল। দুজন একসাথে লালমনিরহাট চলে আসে। ভোরবেলা থেকেই পাখিকে সবাই জেদ করছে কিছু না কিছু খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তাকে বসে আনা যাচ্ছে না। অনবরত কেঁদেই চলেছে, একটুও ক্ষান্ত হয়নি। বাবার ছবির উপর হাত রেখে কেঁদেই চলেছে পাখি। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই চোখ তুলে মাকে দেখতে পায়। কেমন শুকনো মুখটা আরো শুকিয়ে গেছে মায়ের। এক রাতেই চোখের নিচে কালি পড়ে গেছে। মায়ের কোমর আঁকড়ে ভাঙা গলায় আবারও কেঁদে ফেলে পাখি। কান্না করার শক্তি গায়ে নেই, তবুও যেন কান্না থামছেই না তার। মা গো, একটু কিছু খেয়ে নে মা। এসেছিস থেকে কিছুই খাস নাই। তোর বাবা নিশ্চয়ই ভালো আছে মা। এভাবে কেঁদে কেঁদে নিজের ক্ষতি করিস না। কান্নাজড়িত কণ্ঠে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন রাশিদা বেগম। পাখির হঠাৎ মনে পড়ে তার অনাগত সন্তানের কথা। চমকে যায় নিমেষেই। মনে পড়ে কাল থেকে কত জোরে কাঁদল সে। বেবির কিছু হবে না তো? ভাবতেই অজানা ভয় গ্রাস করল। মুখে ভয়ের ছাপ দেখে রাশিদা বেগম দ্রুত বসে পড়লেন পাশে। কি হলো মা, কি হলো তোর? পাখি আমতা আমতা করে বলে, মা, কাল থেকে এত কাঁদলাম, চিল্লাইলাম, আমার বাচ্চাটার কিছু হবে না তো? পাখির মা আকাশ থেকে পড়ে। এই শোকের মাঝে এমন একটা সুসংবাদ যেন কেউই আশা করেনি। মা, কি বলছিস তুই এসব? অতিরিক্ত শকে মানুষ আবোল তাবোল বকে। পাখির তাই হলো কিনা সেটা জানতেই পাখির মা তার গাছ। হ্যাঁ মা, আমিও মা হব। পেটে হাত বুলিয়ে মুচকি হেসে ওঠে পাখি। পরক্ষণে মুখটা থমথমে করে চোখের পানি ছেড়ে বলে, বাবা দেখতে পারলো না মা আমার বেবিকে? রাশিদা বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে বুকে জড়িয়ে বলে, শান্ত হ মা, আগে কিছু খেয়ে নে। এই অবস্থায় না খেয়ে থাকা যাবে না তোর। মা, একটা কথা রাখবে? বুকে মুখ গুজেই বলে পাখি। হ্যাঁ মা, বল, কি কথা? আমার প্রেগনেন্সির খবরটা এক্ষুনি কাউকে জানানোর দরকার নেই। তোমার জামাইয়ের মন ঠিক নেই। বাবার ফেইল্ড অপারেশনের জন্য নিজেকে দায়ী করছে ও। আমি চাই শোকটা কাটিয়ে সুসংবাদটা দিব।
ভাঙা ভাঙা স্বরে বলে পাখি। রাশিদা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তোকে আর কষ্ট পাওয়া যাবে না। নিজের যত্ন নিতে হবে মা, ঠিকমতো খেতে হবে তো। পাখি মাথা নাড়িয়ে সাই দেয়। যা করার আমাকেই করতে হবে। আমি যদি ভেঙে পড়ি আমার ছেলে মেয়ে দুটোর কি হবে? তারা দুজনেই সদ্য বাবা মা হওয়ার পথে।